আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ লিয়াকত আলী, প্রভাষক, ইতিহাস, বাংলা স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি তোমাদেরকে ইতিহাস প্রথম পত্রের প্রথম অধ্যায়ে ইংরেজ কোম্পানির দেওয়ানি লাভের গুরুত্ব, ইংরেজ কোম্পানির দ্বৈত শাসনের ফলাফল এবং দ্বৈত শাসনের অবসান সম্পর্কে আলোচনা করব। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে আলোচনা শ্রবণ করবে। বাংলা রাজনীতিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরাসরি কর্তৃত্বের সূত্রপাত হয় 1765 খ্রিস্টাব্দে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভের মধ্য দিয়ে। দেওয়ানি শব্দ এসেছে ফার্সি দেওয়ান শব্দ থেকে, যার অর্থ খাজনা বা ভূমি রাজস্ব আদায়ের প্রধান কর্মচারী, রাজস্ব বিভাগের মন্ত্রী ইত্যাদি। মোগল আমলে প্রাদেশিক শাসনের জন্য দুটি সমমর্যাদা সম্পন্ন পদের বিধান ছিল। একটি সুবাদার, যিনি প্রদেশের সাধারণ প্রশাসন ব্যবস্থা পরিচালনা করতেন, অপরটি দেওয়ান, যিনি রাজস্ব প্রশাসন ব্যবস্থা দেখাশোনা করতেন। দুটি পদের কেউ কারো অধীনস্থ নন, তবে একে অপরের পরিপূরক ছিলেন। 1707 খ্রিস্টাব্দে আওরঙ্গজেবের মৃত্যুর পর মোগল কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ভেঙে পড়ে। এই সুযোগ বাংলার সুবাদার মুর্শিদ কুলি খান প্রথা ভঙ্গ করে নিজেই দেওয়ানের দায়িত্ব গ্রহণ করেন। বাংলার পরবর্তী শাসকগণ একইভাবে উভয় পদ একীভূত করেন এবং দিল্লিতে রাজস্ব প্রেরণ বন্ধ করে দিয়ে নবাব নামে এক প্রকার স্বাধীনভাবে শাসন কার্য পরিচালনা করেন। কাজেই বলা যায় দেওয়ানি লাভের মধ্যে ইচ্ছে মতো এক প্রকার স্বাধীনভাবে রাজ্য শাসনের কর্তৃত্বের স্বীকৃতি নিহিত ছিল। ইংল্যান্ডের কোম্পানি কর্তৃপক্ষ বক্সার যুদ্ধের 1764 খ্রিস্টাব্দ পর উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করার জন্য ক্লাইভকে লর্ড উপাধি দান করে 1765 খ্রিস্টাব্দে দ্বিতীয়বার কলকাতার গভর্নর হিসেবে প্রেরণ করেন। যুদ্ধে পরাজিত শক্তিগুলোর সাথে রাজনৈতিক বন্দোবস্ত স্থাপন এবং কর্মচারীদের অবাধ দুর্নীতি দমন করে কোম্পানির বাণিজ্যিক স্বার্থ বৃদ্ধি করা ছিল তার প্রধান উদ্দেশ্য। প্রথমে তিনি মীর কাসিমের মিত্র অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং দিল্লির সম্রাট দ্বিতীয় শাহ আলমের দিকে নজর দেন। সুজাকে মিত্রতার ফাঁদে ফেলে তিনি যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ 50 লক্ষ টাকা এবং কারা ও এলাহাবাদ জেলা দুটি দখল করেন। অতঃপর এলাহাবাদ চুক্তির মাধ্যমে ক্লাইভ অযোধ্যার জেলা দুটি দিল্লির সম্রাটকে উপঢৌকন হিসেবে দান করেন এবং সম্রাটকে বার্ষিক 26 লক্ষ আর বাংলা নবাবের শাসন খরচা বাবদ 53 লক্ষ টাকার বিনিময়ে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি দাবি করেন। প্রস্তাব করা মাত্র সম্রাট নির্দ্বিধায় কোম্পানিকে 1765 খ্রিস্টাব্দের 12 আগস্ট দেওয়ানি সনদ হস্তান্তর করেন। কোম্পানি আইনগতভাবে বাংলার নবাবের সমপর্যায়ে উন্নীত হয়। দেওয়ানি লাভের গুরুত্ব। প্রথমত, দেওয়ানি লাভ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলার রাজনীতিতে হস্তক্ষেপ করার আইনগত বৈধতা দান করে। ভারতবর্ষব্যাপী ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠার শুভ সূচনা হয়। দ্বিতীয়ত, এর ফলে কোম্পানির অর্থনৈতিক সচ্ছলতা এতই বৃদ্ধি পায় যে তারা ইউরোপ থেকে পুঁজি সংগ্রহ করা বন্ধ করে দেয়। তৃতীয়ত, বাংলার নবাব কোম্পানির অনুগ্রহভাজনে পরিণত হয়, কেননা তাদের দেওয়া বার্ষিক ভাতার উপর নির্ভর করে তাকে নিয়মিত চালাতে হতো। ফলে রাজনীতির প্রকৃত ক্ষমতা কোম্পানির হাতে চলে যায়। ক্ষমতাহীন নবাব আর দায়িত্বহীন কোম্পানি, এই দ্বিবিধ শাসনতান্ত্রিক খপ্পরে পড়ে এদেশের মানুষের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়ে, দেশ দুর্ভিক্ষের দিকে অগ্রসর হয়। পঞ্চমত, ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠার ইতিহাসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ একটি যুগান্তকারী ঘটনা। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, ইংরেজ কোম্পানির দ্বৈত শাসন 1765 খ্রিস্টাব্দ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের 1765 খ্রিস্টাব্দের পর গভর্নর লর্ড ক্লাইভ কর্তৃক প্রবর্তিত বাংলার শাসন ব্যবস্থাকে দ্বৈত শাসন, ডুয়াল গভর্নমেন্ট বলা হয়। দ্বৈত শাসন কথাটির অর্থ হলো বাংলার শাসন ব্যবস্থাকে দুটি পৃথক সংস্থার
হাতে ভাগ করে দেওয়া। অভিনব এই পদ্ধতির ফলে বাংলা রাজস্ব আদায়, দেশ রক্ষার দায়িত্ব দেওয়া হয় কোম্পানির হাতে এবং অপরদিকে সরকার পরিচালনা ও বিচারিক কাজকর্মের ভার দেওয়া হয় নবাবের হাতে। দেওয়ানি হস্তান্তর সূত্রে নবাব কোম্পানির আদায়কৃত রাজস্ব থেকে বার্ষিক যে বৃত্তি পেতেন, প্রথমে 53 লক্ষ টাকা, পরে 32 লক্ষ, আর পরে 16 লক্ষ, তা দ্বারা শাসন কার্য পরিচালনা করতেন। শাসন কার্যের দায়িত্বের এই দ্বিবিধ ভাগাভাগি হল ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বৈত শাসন ব্যবস্থা। দ্বৈত শাসন ব্যবস্থা অনুসারে বাংলার নবাব কোম্পানির উপর নির্ভরশীল একটি নামমাত্র রাজপদে পরিণত হয়। রাজ্য শাসনের প্রকৃত ক্ষমতা ইংরেজদের হাতে চলে যায়, অর্থাৎ নবাবের রইল ক্ষমতাহীন দায়িত্ব আর কোম্পানির রইল দায়িত্বহীন ক্ষমতা। দ্বৈত শাসন প্রবর্তনের পশ্চাতে ইংরেজদের কয়েকটি উদ্দেশ্য লক্ষ্য করা যায়। ক. দেশীয় শাসকদের বিরুদ্ধে জনরোষ সৃষ্টি করা। খ. কোম্পানি শাসনের প্রতি জনগণের আগ্রহ তৈরি করা। গ. সুকৌশলে বাংলার রাজনীতিতে কোম্পানির একাধিপত্য প্রতিষ্ঠা করা। এ সকল বিষয় চিন্তা করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও লোকবলের অভাব, দেশীয় ভাষা কিংবা দেশীয় আইন কানুন সম্পর্কে অজ্ঞানতার অজুহাতে পূর্ব পদ্ধতিতে রাজস্ব আদায় অব্যাহত রাখে ক্লাইভ বৃদ্ধি করে কোম্পানির নির্ধারিত সুবাদার নাবালক নবাব নিজামুদ্দৌলা অভিভাবক রেজা খান এবং রাজা সীতাব রায়কে দেওয়ানির সমস্ত দায়িত্ব অর্পণ করে শুধু কেন্দ্রীয়ভাবে তাদের কার্যক্রম তদারকি করার জন্য কর্মস্থলে ইংরেজ রেসিডেন্ট আবাসিক প্রতিনিধি রাখার ব্যবস্থা করা হয়। এরা সবাই ছিলেন নবাবের বেতনভুক্ত কিন্তু কোম্পানির আজ্ঞাবহ। মূলত কোম্পানির স্বরূপ গোপন রাখার জন্যই এই ব্যবস্থা গ্রহণ করা হয়। তাছাড়া সরাসরি রাজস্ব আদায় করতে গেলে কোম্পানির সাথে অন্যান্য ইউরোপীয়দের সাথে সংঘর্ষের সম্ভাবনা অনিবার্য। এত সবকিছু মাথায় রেখে ক্লাইভ সুকৌশলে রাজস্ব আদায়ের ব্যাপারটা রাখেন। নবাব তথা তার কর্মচারীদের উপর আর আদায়কৃত রাজস্ব কেন্দ্রীয়ভাবে তদারকি করত কোম্পানি। ফলে রাজস্ব নির্ধারণ করত কোম্পানি, আদায় করত নবাবের কর্মচারী, শোষণ নির্যাতনের শিকার হতো জনগণ, আর আদায়কৃত রাজস্ব জমা হতো কোম্পানির কোষাগারে। এই ছিল দ্বৈত শাসন ব্যবস্থা। ভুক্তভোগী জনগণ বুঝতো যা কিছু ঘটছে তা নবাব এবং তার কর্মচারীদের ইঙ্গিতে ঘটেছে। দ্বৈত শাসনের ফলাফল। দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তনের ফলে দেশের প্রশাসনিক ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হয়। নবাবের দায়িত্ব ছিল কিন্তু অক্ষমতা ছিল না, অপরদিকে কোম্পানির ক্ষমতা ছিল, দায়িত্ব ছিল না। এরূপ অবস্থায় জনসাধারণের দুঃখ দুর্দশার শেষ ছিল না। দ্বিতীয়ত, দ্বৈত শাসন ব্যবস্থার ফলে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটে, কেননা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নবাবের হাতে থাকলেও লোকবল নিয়োগের ক্ষমতা ছিল কোম্পানির হাতে, কারণ কোম্পানির বরাদ্দ ভাতার উপর থেকে তাকে চলতে হতো। ফলে জনজীবনে অরাজকতা নেমে আসে। তৃতীয়ত, রাজস্ব নির্ধারণের ক্ষমতা কোম্পানির হাতে থাকায় প্রতি বছর রাজস্ব বৃদ্ধি পেতে এ সময় পুরুলিয়া জেলার বার্ষিক রাজস্ব 4 লক্ষ থেকে ক্রমান্বয়ে 25 লক্ষ টাকায় উন্নীত হয়। খরা, অতিবৃষ্টি, বন্যা প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগে শস্যহানি হলেও তা মওকুফ করা হয়নি, বরং করায় গণ্ডায় আদায় করার জন্য কোম্পানির নির্দেশে নায়েব গোমস্তারা অমানুষিক নির্যাতন চালাতেন। চতুর্থত, দ্বৈত শাসনের ফলে আইন শৃঙ্খলা ব্যবস্থার চরম অবনতি ঘটে। এই সুযোগে কোম্পানির দুর্নীতি পরায়ণ কর্মচারী আর ব্যক্তিগত ব্যবসা বাণিজ্যের নামে লাগামহীন শোষণ শুরু করে। তাদের অত্যাচারে দেশীয় ব্যবসায়ী, কৃষক সবাই অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যায়। দেশীয় জনগণের অর্থনৈতিক জীবন ধস নামে। কোম্পানির দেওয়ানি লাভ এবং দ্বৈত শাসন প্রবর্তনের ফলে বাংলার জনজীবনের এরূপ ভয়ানক অবস্থায় ক্ষমতাহীন, নিদ্রিত নবাব এবং দায়িত্বহীন জাগ্রত কোম্পানি কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এমন ঘোর দুর্দিনে পরস্পর 2 বছর অনাবৃষ্টি ও খরার কারণে ফসল নষ্ট হলে বাংলায় চরম খাদ্যাভাব দেখা দেয়। 1770 খ্রিস্টাব্দের গ্রীষ্মকালে জনগণ এক ভয়াবহ দুর্ভিক্ষের কবলে পড়ে। চালের মূল্য বাড়তে বাড়তে টাকায় 1 মণ 40 সের থেকে 3 সেরে নেমে আসে। খোলা বাজারে চাল কোম্পানির কর্মচারীরা অধিক মুনাফার জন্য গুদামজাত করেন। দেশের সর্বত্র অনাহারে মৃত্যুর করুণ দৃশ্য দেখা গেল। খাদ্যের সংস্থার সন্ধানে মানুষ দলে দলে শহরগুলোতে আশ্রয় নেয়। বুভুক্ষ মানুষ মৃত মানুষ ভক্ষণ করতে বাধ্য হয়। বলা হয় এই মহা দুর্ভিক্ষে অনাহার জনিত মৃত্যুর সংখ্যা ছিল প্রতি 16 জনের 6 জন। গভর্নর ওয়ারেন হেস্টিংসের মতে
বাংলার 1/3 লোক মৃত্যুবরণ করেছিল। তবে আধুনিক গবেষণায় বলা হয়ে থাকে বাংলার প্রায় অর্ধেক লোকেই অনাহার ও দুর্ভিক্ষজনিত পীড়ায় মারা গিয়েছিল। চরমে দুরবস্থার সময়ও কৃষকদের খাজনা মওকুফ করা হয়নি, বরং কম দুর্গত এলাকায় বছর খাজনা বৃদ্ধি করা হতো। অনেক সময় নাজাই প্রথার কারণে কৃষক ভিটেমাটি ভেঙে ছেড়ে পালিয়ে যেত। দুর্ভিক্ষজনিত মৃত্যু এবং পলায়নের ফলে বাংলার গ্রামগুলো জনশূন্য হয়ে যায়। জনবলের অভাবে বাংলার 2/3 কৃষিভূমি জঙ্গলে পরিণত হয়। বাংলার গ্রামীণ কৃষি অর্থনীতির মেরুদণ্ড ভেঙে যায়। বহু সম্ভ্রান্ত সর্বস্ব হারিয়ে দুর্ভিক্ষ সহ জীবন যাপনে বাধ্য হয়। দুর্ভিক্ষের প্রভাব বাংলায় 20-25 বছর স্থায়ী হয়। বাংলার জনগণ 1176 বঙ্গাব্দে এ মহা দুর্যোগের কবলে পড়ে বলে একে 76-এর মন্বন্তর বলা হয়। দ্বৈত শাসনের অবসান। দ্বৈত শাসন ব্যবস্থার প্রত্যক্ষ ফল হলো বাংলার মহাদুর্ভিক্ষ। একথা কোম্পানি কর্তৃপক্ষ স্বীকার করে নেয়। কোম্পানির কর্মচারীদের অবাধ দুর্নীতি, লুণ্ঠন, অত্যাচার, আর্থিক অবস্থার চরম অবনতি তথা দেশীয় কৃষি ব্যবস্থার অচলাবস্থা প্রভৃতি কারণে লন্ডনে সমালোচনার ঝড় ওঠে। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করে কোম্পানির স্বার্থ ভাবমূর্তির জন্য ওয়ারেন হেস্টিংসকে গভর্নর হিসেবে কোম্পানি কর্তৃপক্ষ ভারতবর্ষে প্রেরণ করে। হেস্টিংস কোম্পানির পক্ষে ক্ষমতা গ্রহণ করে 1772 খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান। তার নেতৃত্বে বাংলায় সরাসরি ইংরেজ শাসনের সূত্রপাত হয়। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমরা আজকে প্রথম অধ্যায়ের প্রথম পত্রের ইংরেজ কোম্পানির দেওয়ানি লাভের গুরুত্ব এবং ইংরেজ কোম্পানির দ্বৈত শাসন ফলাফল ও অবসান সম্পর্কে আলোচনা করলাম। তোমরা অবশ্যই বাসায় বই সংগ্রহ করে পড়াশোনা করবেন। আল্লাহ হাফেজ।